দেখুন, ইসি 1391, 18 নম্বর মুলেন স্ট্রিট, কলকাতা 20, 2 বিঘা জমি। মোতোয়ালির নাম রফিক আবেদা খাতুন, নাম লেখা আছে, হাইকোর্টের অর্ডার আছে, নোটিশ ঝুলছে, জবরদখল হয়েছে। পারবেন মুখ্যমন্ত্রী উদ্ধার করে দিতে? পারবেন কড়াইয়া থানার সামনে ওই প্রপার্টিকে ভেঙে গুঁড়িয়ে দিতে? মুখ্যমন্ত্রী সরকার থাকবে না। কারণ একজন তৃণমূল কংগ্রেসের নেতা বলেছিলেন যদি সিন্ডিকেট না থাকে তাহলে সরকার থাকবে না। সেই নেতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট ইস্যু করেননি, তাকে সতর্ক করা হয়নি। তিনি একবার আমাদের দলে বেড়াতে এসেছিলেন, এসে অনেক তথ্য দিয়ে গেছেন, তথ্য দিয়ে আবার তিনি ক্ষমতার অলিন্দে নিজের দলে ফিরে গেছেন, যদিও এবার নিজের নির্বাচনী কেন্দ্রে বিজেপি এগিয়ে আছে। বলছেন যে তোলাবাজ টিএমসি নেতা চাই না, জনসেবক চাই, আগামী দিনে তারাই ঠিক পাবে, যারা পারবে না তাদের আমি ছুড়ে ফেলে দেবো। যারা জনসেবা করতে চায় তারা রামকৃষ্ণ মিশনে যাবে, ভারত সেবাশ্রম সঙ্গে যাবে, তারা তৃণমূল কংগ্রেসে যাবে কেন? এ তো আশ্চর্য ব্যাপার। এ আবার হয় নাকি? তৃণমূল থাকবে, টাকা থাকবে না। তৃণমূল থাকবে আর কোনো কাউন্সিলররা এলাকার জমির উপরে দখল নেবে না, স্কোয়ার ফিট হিসেবে টাকা তুলবে না, প্রত্যেক কনস্ট্রাকশনের মধ্যে একটা ফ্ল্যাট, একটা গ্যারেজ নিজের নামে লিখে দেবে না। এই কখনো হয় নাকি? বাস্তবে এগুলো সম্ভব কোনো সময়? আমরা টাকা দিচ্ছি তাও কাজ হচ্ছে না, ট্যাক্স বাড়ানো আর লোক বসানো ছাড়া পুরসভা কোনো দায়িত্বই পালন করছে না। আমরা টাকা দিচ্ছি তাও কাজ হচ্ছে না, পুরসভা ট্যাক্স বাড়ানো আর লোক বসানো ছাড়া কোনো কাজই করছে না। তিনি কার উদ্দেশ্যে বলছেন? পুরসভা তো তার। যে পুরসভাগুলো বিরোধীদের দখলে আছে তারা তো বিমাতৃসুলভ আচরণের শিকার। প্রশাসনিক বৈঠকে তো তাদের ডাকা হয় না। তাহলে এর ব্যাখ্যা আজকে সন্ধ্যাবেলায় আপনারা ফিরহাদ হাকিমের কাছে যান, উনি উত্তর দেবেন। পুরসভা কি করছে? পুরসভার কাজই হচ্ছে তো এখন সম্পূর্ণ দখলদারিকে প্রতিষ্ঠা করা। গোটা ধর্মতলা চত্বর দখল হয়ে গেছে, গড়িয়াহাট হয়ে গেছে, হাতিবাগানের দিকে হাত বাড়িয়েছে। পুরসভা বেআইনি বলে একটা সামান্য বিউটিফিকেশন করেছিল, নিউ মার্কেটের একটা মল, বিউটিফিকেশন গাছ লাগানো ছিল। পুরসভা বললো যে এটা সম্পূর্ণ বেআইনি। ভোর 5টার সময় গিয়ে সেটাকে ভেঙে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো, আর 7টার সময় সেখানে দখল করে আজকে ফিরহাদ হাকিমের অনুগামীরা সেখানে বসে দোকান লাগিয়ে দিলেন। এটাই হচ্ছে পুরসভার বর্তমান চিত্র। তার নিজের নির্বাচনী কেন্দ্রে, যিনি মেয়র ফিরহাদ হাকিমের আছে, নিজের নির্বাচনী কেন্দ্রে আমি এখনই নথি দিতে পারি, পুরসভা দখল করেছে জমি, পুরসভা বেআইনি ভাবে নির্মাণ করেছে সেখানে, আর সেই জমি অন্যেরা মমিনপুরে দখল করে বসে আছেন। উচ্ছেদ করতে পারবেন? ক্ষমতা আছে, কারণ এই সরকারের ক্ষমতা আছে। সুতরাং এগুলো বিবৃতির জন্য বিবৃতি, এতে অবস্থার কোনো পরিবর্তন হবে না। বিধাননগর বিপ্লব নিয়ে বলছে যে বেআইনি নির্মাণ করে বিদ্যুৎ সংযোগ পেয়ে যাচ্ছে, ফুটপাত দখল হচ্ছে, পুলিশ পুরসভা কেউ কিছু দেখছে না, যারা কিছুই দেখে না তাদেরকে আমি সরিয়ে দেব। উনি পুলিশের কথা কেন বলছেন? উনি কাউন্সিলরের কথা বলছেন না কেন? মেয়র, ডেপুটি মেয়র, এমআইসি দের কথা বলছেন না কেন? তারা তো একটার পর একটা বিধাননগরের সরকারি জমির ওপরে গুমটি তৈরি করে সেগুলোকে পয়সা নিয়ে বিক্রি করে পুষিয়ে দিচ্ছেন। উনি বলুন যে কি করে এখানে বিধাননগরের মতো একটা প্ল্যান্ড সিটিতে কি করে রোহিঙ্গারা এখানে এসে বসবাস করে, কি করে তাদের জন্য বসার ব্যবস্থা করে দেওয়া হয়, কি করে তাদের জন্য পাকাপোক্ত টিনের ছাউনি তৈরি করে দেওয়া হয়। তিনি বলুন সেন্ট্রাল পার্ক চত্বরে কিভাবে আজকে বাইরে থেকে মানুষ এনে সেখানে বসিয়ে রাখা হয়েছে। বহুবার সাংবাদিকরা দেখিয়েছেন। এগুলো শুধু বিবৃতির জন্য বিবৃতি, আমরা তো কাজ চাই। উনি তো বলছেন যে রাস্তার জন্য 16,000 কোটি টাকা দেওয়া হয়েছে, সেই রাস্তা তৈরি পরে 5 বছর দেখার কথা ঠিকাদারের, সেটাকে আদৌ দেখা হচ্ছে? বিদ্যুৎ বিভাগের খাতে বরাদ্দ খরচ করা হচ্ছে অন্য খাতে। শর্ট লেকে সুজিত বসু লোক বসাচ্ছেন, ছবি দেখাতে তো লজ্জা পাবে। কত টাকার বিনিময়ে শর্ট লেকে জবরদখল করা হচ্ছে, কেন কাজ করছে না পুরসভা? মানুষের কথা ভেবে কেউই কাজ করে না। উনি বলেছেন যে সল্টলেকে সুজিত বসু লোক বসাচ্ছে কম্পিটিশন করে, কেন সল্টলেকের কাউন্সিলররা কাজ করেন না? এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে বেরোতে হবে? দেখুন, এর উত্তর তো সুজিত বসু দিতে পারে। আমরা জানি বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে নয়নজলি বুঝিয়ে দেওয়ার জন্য সব্যসাচী দত্ত সরাসরি সুজিত বসুর বিরুদ্ধে অভিযোগ করেন অন দ্য ফ্লোর অফ দ্য হাউস। এটা তো সরকারি রেকর্ড, এটি অভিযোগ করেছিলেন।
আমার মনে আছে যে আমিও বলেছিলাম যে এই যে নয়নজলিতে মৃতঞ্জলি দেওয়ার ব্যবস্থাটা কবে বন্ধ হবে। তার উত্তরে আজকে পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন যে আমাদের ঘরের ঝামেলাটা আমরা মিটিয়ে নেব, কোনো জায়গায় আইন ভাঙা হবে না। চলে যান আজকে লেক টাউনে, শ্রীভূমিতে পরিষ্কার দেখা যাচ্ছে কিভাবে নয়নজলি বুঝিয়ে জায়গা বেড়ে পড়েছে। সরকারি জমি দখল, রাস্তা দখল, পুকুর বোঝানো পর্যন্ত হচ্ছে। আমি তো বলছি মুখ্যমন্ত্রীকে, এইটা অন্তত মুখ্যমন্ত্রী ভালো কাজ করছে। মুখ্যমন্ত্রী বিধাননগর পুরসভা 25 নম্বর ওয়ার্ড মাঝের পাড়া, বিধাননগরের ঘটনা, 25 নম্বর ওয়ার্ড মাঝের পাড়া, এখানে একটা কমপ্লেক্স তৈরি হচ্ছে, নাম হচ্ছে ভবানী কমপ্লেক্স। এই ভবানী কমপ্লেক্স যেখানে তৈরি হচ্ছে, এখানে পুকুর বোঝানো হয়েছে। এখানে একটা অঙ্গনওয়াড়ি স্কুল ছিল, সেটাকে তুলে দেওয়া হয়েছে। বিধাননগর কর্পোরেশন বাগুইহাটি পুলিশ স্টেশনকে লিখিত নির্দেশ পাঠিয়েছে অবিলম্বে কাজ বন্ধ করা। আজকে কাজ চলেছে। আমরা আন্দোলন করেছিলাম, কিন্তু বারবার এসব কথা তোলা হয় না এই কারণেই, কারণ তুলে কোনো লাভ হয় না। পরে বলবে যে আমি বিবৃতি দিয়ে চুপ করে গেছি, আমি হয়তো পয়সা পেয়ে গেছি। এই জন্য অনেক লোক, অনেক রাজনৈতিক কর্মীরা এর প্রতিবাদ করেন না। আমি তো নাম বলে দিচ্ছি, এখানে সরকার ব্যবস্থা নিয়েছে। বিধাননগর কর্পোরেশন পুলিশকে বলছে কাজ বন্ধ করতে, কিন্তু কাউন্সিলরের তৎপরতায় আজকে সেইখানে বাগুইহাটি থানা কোনো অ্যাকশন নেয়নি, এবং এখানে আপনার ভবানী কমপ্লেক্স তৈরি হয়ে গেল। আপনি দেখে আসুন, কি রেকর্ড বার করুন। পুকুর আছে আপনার ফণি না ননি কি একটা আছে না বাইপাসের উপরে, কতগুলো পুকুর বুঝিয়েছে ও। মুখ্যমন্ত্রী জানেন না, বামা বলে সেটা ওয়ার্ল্ড ব্যাংকের টাকায় তার পার সংস্কার করা হয়েছিল, সিটিং করে ঘিরে নিচ্ছেন আর বহুতল নির্মাণ হয়ে যাচ্ছেন। হাজার হাজার কোটি টাকার মালিক, ফোন করলে সব পার্টির উঁচু নেতাদের কাছে ফোন চলে আসছে, যেটা বলা যাবে না। আমরা আন্দোলন করেছিলাম, আমাদের যারা ওইখানে এই ঘটনা নিয়ে আন্দোলন করেছিল তাদের প্রাণনাশের হুমকি দিয়েছে লোক পাঠিয়ে। এই যে মনি ফনি সামনে আছেন, এখানে আবার কম আপনারা বেড়াতে যাচ্ছেন, ওখানে কি যেন ওখানে বলে এখন মলও হয়ে গেছে। রেকর্ড দেখুন, স্যাটেলাইট পিকচার দেখুন। তৃণমূল ভবনের পিছনে কত জলা জমির উপরে কনস্ট্রাকশন হয়েছে। গোটা কলকাতা শহরে 10 লক্ষ মানুষ ঘর হারিয়ে ফেলবেন যদি মুখ্যমন্ত্রী যা বলছেন সেটাকে বাস্তবায়িত করতে যায়। সিভিল ওয়ার তৈরি হয়ে যাবে কলকাতায়। গত 10 বছরে যত বেআইনি নির্মাণ হয়েছে, সব বেআইনি নির্মাণ তৃণমূল করেছে, কথা কেউ বলছে না। বাম জমানা থেকে শুরু হয়েছে। বামেরা করতেন এটা পদ্ধতিগতভাবে। বুদ্ধিমান রাজনৈতিক দল সংঘবদ্ধভাবে প্রথমে কমিটি তৈরি হতো, কমিটি তৈরির পরে ঘিরতো, তারপরে মানুষের অধিকার, দরিদ্র মানুষের দাবি, সেটাকে প্রতিষ্ঠিত করবার জন্য জমিটা দখল করা হতো। তারপরে সেখানে একটা নাম তৈরি হতো, নামের পরে সাইনবোর্ড বসতো কোঅপারেটিভের, তারপরে ছোট 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 ঘর হতো। এটা ছিল সিপিআইএম এর স্টাইল। আর তৃণমূল কংগ্রেস ওরম ষাঁড়ের লড়াই, আসছে মারছে, উড়িয়ে দিচ্ছে, বসিয়ে দিচ্ছে, কেউ কিছু করতে পারবে না। প্রশাসনিক কর্তা থেকে শুরু করে রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ নেতা যাদেরকে নিয়ে মুখ্যমন্ত্রীর উঠবে, হঠাৎ করে এই অবতারে মুখ্যমন্ত্রী অবতীর্ণ হলেন কেন? হঠাৎ করে মুখ্যমন্ত্রীর এই অবতার কেন? আজকে সবাইকে নিয়ে বলছেন যে আমার এই চাই, আদালত সত্তার সাথে কাজ করতে হবে, হঠাৎ করে এই অবতারটা কেন? মুখ্যমন্ত্রীকে আপনারা তো ছোট প্লেয়ার মনে করার কোনো কারণ নেই। মুখ্যমন্ত্রী যা করেন ভাবনা চিন্তা করেই করেন। মুখ্যমন্ত্রী সামগ্রিক পরিস্থিতি থেকে আলোচনার অভিমুখকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য, সংবাদ মাধ্যমে অন্য ইস্যুকে নিয়ে আসবার জন্য পরিকল্পিতভাবে এই স্টেটমেন্ট গুলো প্লান্ট করিয়ে দিলেন। উনি মাঝে মধ্যে এরকম করেন। এটাকে আপনি মাস্টার স্ট্রোক বলতে পারেন, তবে এখন আর স্ট্রোকে কোনো কাজ করবে না। মুখ্যমন্ত্রী তো বলেছিলেন কাটমানি নেবার কথা, প্রকাশ্যে কিছু মানুষ অভিযোগ করেছিলেন, বাড়ি ঘেরা হয়েছিল, কিছু মানুষ টাকা ফেরত দিয়েছিলেন, তারপর পরিবর্তন হয়েছে। আপনি বাড়ি করতে পারবেন, নিজের সম্পত্তি বিক্রি করতে পারবেন উত্তর কলকাতায়, দক্ষিণ কলকাতায়, ক্ষমতা আছে। একজন প্রকাশ্যে বলতে পারবে আমার বাবার পুরনো বাড়ি ছিল ঠাকুরদাদের করা 70 বছর, দলিল কাগজপত্র ঠিক আছে। আপনার ক্ষমতা আছে বিক্রি করার, কাউন্সিলের ইন্টারভেনশন ছাড়া, তার অনুমতি ছাড়া। একটা বাড়ি কোনো পাড়ায় বিক্রি করে দেখিয়ে দিন। পুরসভাগুলো প্রকাশ্যে টাকা তুলছে, আপনারা এই অভিযোগ বারবার করেছেন, পুরসভাগুলো টাকা তুলতে পারে। আরে আমরা অভিযোগ করছি না, সাধারণ মানুষ অভিযোগ করছে, আমাদের কাছে ফোন করছে, বলছে এগুলো করুন। বহু জায়গায় তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে, তৃণমূল কংগ্রেসের অভিযোগ তৃণমূল কংগ্রেস গ্রহণ করছে না। পরিস্থিতিটা সম্পূর্ণ ভিন্ন। এটা মনে করার কোনো কারণ নেই এই সরকারকে কালিমালিপ্ত করবার জন্য, বিরোধিতা করার জন্য, তৃণমূল বিরোধিতা করবার জন্য আমরা এই কাজ করছি। তৃণমূল কংগ্রেসের অভিযোগ আছে, তৃণমূলের লোকেরা আমাদের কাছে আসেন দেখবার জন্য।
আমি তো আবার বলছি, যারা তৃণমূল কংগ্রেস করেছিলেন, তৃণমূল কংগ্রেস সময় দুর্দিনে ছিলেন, তৃণমূল ভবনের পিছনে, তারা বিজেপি অফিস 6 নম্বর মুরলীধর সেন লেনে এসে লিখিত অভিযোগ জানিয়ে গেছেন তাদের জমি দখল হওয়ার। কি করবেন মুখ্যমন্ত্রী? পারবেন না বন্ধ করতে। বিরোধীদের বক্তব্যে শিল্পমন্ত্রী দিচ্ছেন মুখ্যমন্ত্রী, বিরোধীদের যে বক্তব্য অর্থাৎ আপনাদের যে বক্তব্য তাতে কি কোথাও শিল্পমন্ত্রী দিলেন? মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের পুরো রাজনৈতিক পরিসরটা দখল করতে চান। মুখ্যমন্ত্রী শাসক, মুখ্যমন্ত্রী বিরোধী, অর্থাৎ অন্য কারোর কথা বলার যে পরিসরটা সেটা মুখ্যমন্ত্রী ছেটে ফেলতে চান। মুখ্যমন্ত্রী শাসক থাকবেন, তার বিরুদ্ধে যে অভিযোগ হবে তার প্রশাসনের বিরুদ্ধে, সেইটা কোনো বিরোধী নেতা বলবে না, সেটাও মুখ্যমন্ত্রী বলবেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী হবেন সর্বব্যাপী, মুখ্যমন্ত্রী সর্বগ্রাসী, মুখ্যমন্ত্রী সর্বত্রগামী। আমাদের মুখ্যমন্ত্রী যা পারেন সেটা ভারতবর্ষের অন্য কোনো মুখ্যমন্ত্রী পারেন না। টার্গেট করছেন পুলিশকে, টার্গেট করছেন পুলিশকে, বলছেন পুলিশের দিদি চোখে পড়ে না, টুলি পরে বসে আছে আর ভাবছে কেউ দেখবে না, আগে সব পরিষ্কার করবো তারপর ভোটে যাবে। পুলিশ দুর্বল হলে অনেকে সুযোগ দেয়, রং না দেখে কড়া হাতে পদক্ষেপ নিতে হবে পুলিশকে, রং না দেখে কড়া হাতে ব্যবস্থা নিতে হবে পুলিশ। কার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে? সন্দেশখালীতে কেন পুলিশ ব্যবস্থা নেয়নি? মালঞ্চে কেন পুলিশ ব্যবস্থা নেয়নি? ডায়মন্ড হারবারে কেন পুলিশ ব্যবস্থা নেয়নি? গোসাবায় কেন পুলিশ ব্যবস্থা নেয়নি? হাওড়ায় কেন পুলিশ ব্যবস্থা নেয়নি? দমদম বাগুইহাটিতে কেন পুলিশ ব্যবস্থা নেয়নি? ভবানীপুরে কেন পুলিশ ব্যবস্থা নেয়নি? যে পুলিশ ব্যবস্থা নেবে তার পানিশমেন্ট ট্রান্সফার হবে, এটা সকলেই জানায়। জমি বন্টন এবার থেকে কেন্দ্রীয় ভাবে হবে। হ্যাঁ, জমি বন্টন হ্যাঁ, এবার থেকে কেন্দ্রীয় ভাবে হবে। আসলে এগুলো কিছুই নয়, এগুলো জমি চিহ্নিত করা। প্রশাসনকে কাজে লাগিয়ে যে সমস্ত সরকারি ভবন ব্যবহৃত হচ্ছে না, যে জমি এখনো পড়ে আছে, এগুলো চিহ্নিত করা, তারপরে এগুলো নিলাম হবে, সরকারের কোষাগারে টাকা আসবে। ভাঁড়ের মা ভবানী, আসল গল্প এখানে। উনি বলছেন একাধিক পুরসভার এনজিও কে শোকজ করতে হবে, হাওড়া, হলদিয়া, রানাঘাটের মহকুমা শাসককেও শোকজের নির্দেশ দিয়েছেন। 2015 সাল থেকে বিধানসভায় প্রশ্ন উঠছে, আরটিআই করলে উত্তর পাওয়া যাচ্ছে না। অর্থমন্ত্রকের এনওসি ছাড়া কি করে মিউনিসিপ্যালিটি তার নিজের জমি লিজ দিয়ে দিচ্ছে? রাইটার্সে নবান্নে কোনো ইনফরমেশন নেই। অর্থমন্ত্রী দিদেন, অর্থমন্ত্রী মেঘনাথ, ওনার নাম কি, হ্যাঁ, অমিত মিত্র, তখন মেঘনাথ ছিলেন না, তখন সরাসরি যুদ্ধক্ষেত্রে ছিলেন। উনি, ওনাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি আপনার এনওসি ছাড়া কি করে একটার পর একটা মিউনিসিপ্যালিটি জমি বিক্রি এবং লিজ দিতে পারে? সম্ভব নয় তো, এটা তো আইন বিরুদ্ধ। কি আইনের তোয়াক্কা করেছে? আমরা সবাই রাজা, আমাদের রাজা রাজত্বে তৃণমূল চালিয়ে গেছে। উত্তরবঙ্গে যারা জমি দখল করেছে তারা টোটাল ভোটটা বিজেপিকে দিয়েছে। হ্যাঁ, উত্তরবঙ্গে যারা জমি দখল করেছে তারা সব ভোটটা বিজেপিকে দিয়েছে, মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন। মানে মুখ্যমন্ত্রীর মুখে চকলেট পড়ুক, এছাড়া আমি কি বলতে পারি বলুন? মানে জমি দখল করবার মতো শক্তি যদি উত্তরবঙ্গে বিজেপি যদি করে ফেলতে পারে, তাহলে তো লোকসভায় শূন্য করে দিয়েছে, বিধানসভায় তো ওদিকে প্রচারই যেতে পারবেন না। যারা জমি দখল, এই ধরনের যারা শক্তিশালী কাজকর্মের লোকজন যদি বিজেপিতে চলে আসে, তাহলে 2025-এর যে নির্বাচন হতে চলেছে বা 26-এর কাছাকাছি আর কি, যে নির্বাচনটা হবে, সেখানে তৃণমূল তো প্রচারই করতে পারবে না, ঢুকতেই পারবে না, এত শক্তি যদি বিজেপির থেকে থাকে। বলছেন যে 51,500 কোটি টাকা আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টকে দেওয়া হয়েছে, তারা কাজ করছে না, মানুষ পরিষেবা পাচ্ছে না, আমি এটা কখনই মেনে নেব না। ইনভেস্টিগেশন উইল টেক প্লেস ইন ফিউচার, কলকাতা, বিধাননগর, নিউ টাউন, হাওড়া এন্ড শিলিগুড়ি। হাওড়া তো 10 বছর হলো ভোটই বন্ধ আছে। তৃণমূল কংগ্রেসের রাজনীতির কারণে হাওড়া তো মেয়রহীন, অভিভাবকহীন, পিতৃহীন সন্তানের মধ্যে হাওড়াবাসীরা এখন আছে। বালি মিউনিসিপ্যালিটি হাওড়ার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল, এখন বিচ্ছিন্ন। ওখানে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, কিন্তু পুনর্বিবাহের কোনো ব্যবস্থা হয়নি। 10 বছর ধরে সেখানে কোনো নির্বাচন নেই। তাদের সম্পর্কে মুখ্যমন্ত্রী বলছেন ব্যবস্থা নিলে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ব্যবস্থা নিন, সরাসরি বিবৃতি দিন। কনসার্ন মিনিস্টার তো তিনি, সংশ্লিষ্ট মন্ত্রক তো তার হাতে। আর যে আরবান ডেভেলপমেন্টের টাকার কথা বলছেন, তার মধ্যে কেন্দ্রীয় সরকারের কত টাকা আছে সেটাও যদি উনি ব্রেকআপটা দিয়ে দেন, সেটাও ভালো হয়। অফিসারদের কাছ থেকে বিজেপি মোটা টাকা তুলছে। হ্যাঁ,
অফিসারদের কাছ থেকে বিজেপি মোটা টাকা তুলছে। গরু, কয়লা, বালি, পাথর সবচেয়ে বেশি টাকা খায় বিজেপি। ওভারলোডিং ট্রাক, পুলিশের হাত দিয়ে টাকা বিজেপির কাছে গিয়ে পৌঁছয়। টাকা তোলার মাস্টার নয়, আমি জনসেবক চাই, কাজ না করলে টিকিট পাবে না। আচ্ছা, বিজেপি বিরুদ্ধে অভিযোগ। মানে বিজেপি তার মানে সরকারটা পশ্চিমবঙ্গে কার সরকার চলছে? বিজেপির সরকার চলছে না তৃণমূলের সরকার চলছে? আর মুখ্যমন্ত্রী থাকাকালীন যদি বিজেপি ওভারলোডের থেকে গরু, কয়লা, মোষের থেকে টাকা তুলতে পারে, তাহলে তো মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রী থাকার কোনো নৈতিক দায়িত্ব অধিকারই নেই। তিনি তাহলে তো মুখ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ হয়ে গেছেন। যে বিজেপি তার আমলে এত শক্তিশালী হয়ে গেল, একটা সমান্তরাল প্রশাসন চালাতে পারছে বিজেপি, তাহলে মুখ্যমন্ত্রী থেকে উনি কি করছেন? আমরা পুরসভা নিয়ে যেটা বললেন, 10 বছর ধরে ভোট হয় না, উনি বলেছেন যে সেখানে প্রশাসক বসে আছে, যে প্রশাসকই পুরসভার কারোর সঙ্গে আলোচনা করেন না, গায়ের জোরে কাজ করে চলেছে। যতীন চক্রবর্তী পুরসভাটার পুরো 12টা বাজিয়ে গেছে। ও গ্রুপ তৈরি হয়েছে, খালি জায়গা থেকে লোক বসাচ্ছে। আর বালি পুরসভার এসডিও অমৃত রায় বর্ম কি করছেন? ইচ্ছে মতো টেন্ডার করছেন, কতটা তিনি খাচ্ছেন। ওখানে প্রশাসক কে বসিয়েছিল? ওখানে প্রশাসক কে নির্বাচিত করেছিল? প্রশাসক হিসেবে যাকে বসানো হয়েছিল সে কি ওনার প্রাক্তন মেয়র, যিনি এখন আমাদের বিজেপিতে আছেন, তিনি বসিয়েছিলেন? না মুখ্যমন্ত্রীর নির্দেশে, মুখ্যমন্ত্রীর পছন্দের কোন সোনার টুকরোকে ওখানে বসিয়ে দেওয়া হয়েছে? তৃণমূল কংগ্রেস এক সম্পূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে, মানুষের নাগরিক অধিকারকে বাজেয়াপ্ত করে, বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে প্রশাসকের হাতে অতিরিক্ত ক্ষমতা দিয়ে একটা সমান্তরাল দলীয় লুট এস্টাবলিশ করেছে সব জায়গায়। আজকে তিনি তার বিরুদ্ধে বক্তৃতা করছেন। বলছে একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে, হাওড়ায় যে কাউন্সিলর নেই, মুখ্যমন্ত্রী যা বলেন সব ইন্টারেস্টিং, হ্যাঁ, এটা বলবেন। বিধায়করা সুযোগ দিচ্ছে। হ্যাঁ, বিধায়করা কারা? বিধায়করা স্বরূপ রায়, রামা চ্যাটার্জি, নন্দিতা চৌধুরী, গৌতম চৌধুরী, এরা উন্নয়নের কাজে বাধা দিচ্ছে, বিজেপিকে সাহায্য করছে। এটাও যাদের নাম বিজেপিকে সাহায্য করছে তারা মুখ্যমন্ত্রীর পক্ষে। তাহলে মুখ্যমন্ত্রী আজকে যা বলেছেন এবং যত লোকের নাম করেছেন, এতে তো একটাই সলিউশন আছে যে এই মুহূর্তে উনি সরকারটা ভেঙে দিয়ে নতুন করে নির্বাচনে যান। আর যে আবর্জনাদের কথা বলছেন, যাদের ওরা চিনতে ভুল হয়ে গেছিল, মানে সোনার টুকরোরা, যাদের দেখা যাচ্ছে ওপরে ওটা সোনার জল ছিল, ভিতরে আসলে পেতল, এইটা বোঝবার জন্য যদি মুখ্যমন্ত্রী 10 বছর সময় লেগে থাকে, তাহলে আমার উচিত, আমার মনে হয় কিছুদিনের ওনার বিশ্রাম নেওয়া, আর ঘুরে এসেই এই সরকারটাকে ভেঙে দিয়ে নতুন করে নির্বাচনে যাওয়া। চিরকালই ছিল, চিরকালই ছিল। যা টাকা ওঠে সরকার দিয়ে, হোর্ডিং এর কথা আমরা বলছি না? ফিরাদ হাকিম তো একটা গোল গোল উত্তর দিয়ে লাস্টে বলে দিলেন, ওই পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। এখন তো কল্যাণীতে হোর্ডিং খোলা শুরু হয়েছে সবে। আপনি বলুন না, শ্রীভূমির হোর্ডিং এর বারকোড বললেন না ফিরাদ হাকিম, বারকোড। কলকাতা শহরে উনি বারকোড দেখিয়ে দিতে পারবেন? উনি শ্বেতপত্র প্রকাশ করে জানেন না কতগুলো হোর্ডিং সরকারের আছে। ওটা উনি বলছেন আমরা এখন কঠোর নিয়ম করেছি। ওসব বিবৃতির জন্য, এগুলো বিবৃতি চলে। আসলে পুরো আলোচনাটা ঘোরাবার চেষ্টা করছেন। কেন্দ্রে এখন তৃতীয়বারের জন্য মোদী সরকার শপথ নিচ্ছেন। মানুষ এখন চিন্তা করছেন, একটা আধুনিক ভারতবর্ষ দেখতে চাইছেন, প্যারাডাইম শিফট হয়ে যাওয়া ভারতবর্ষ, তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পৌঁছবে ভারতবর্ষ, এটা নতুন ভারত। সেখানে ওনারা কিছু করতে পারেননি। সার্বিকভাবে সর্বভারতীয় রাজনৈতিক ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস নিজেদের অপ্রাসঙ্গিক করে ফেলেছে। সেখান থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন মিউনিসিপ্যালিটি এবং যেখানে ওপিনিয়ন মেকার বা বিল্ডাররা থাকেন, সেখানেই তৃণমূল কংগ্রেসের পরাজয়। সেজন্য একটু পুরো ব্যবস্থাটা তিনি সচেতন ভাবে গুলিয়ে দেবার চেষ্টা করছেন। আক্রমণ করেছে, বলছেন একদিকে কেন্দ্র তিস্তার জল বিক্রি করে দিচ্ছে, রেল বিক্রি করে দিচ্ছে, তিস্তা নিয়ে সিদ্ধান্ত হলো আমাকে জানানো হলো না, বাংলাকে বিক্রি করে দিচ্ছে। তিস্তা চুক্তি নিয়ে প্রধানমন্ত্রীকে কড়া চিঠি দেবো, আমি প্রধানমন্ত্রীকে কড়া চিঠি দেবেন, চিঠি কাটিয়ে দিচ্ছে, বাংলাকে শেষ করতে ভাতে মারার চক্রান্ত করছে কেন্দ্র। দেখুন, মুখ্যমন্ত্রীর মধ্যে বীর রসের আধিক্য সবসময় বেশি। মুখ্যমন্ত্রী যেটা করেন কড়া ভাবেই করেন, কিন্তু মুখ্যমন্ত্রী তো সারা দেশের প্রোটোকল বদলে ফেলতে পারেন না। বিভিন্ন আন্তর্জাতিক আলাপ আলোচনার ক্ষেত্রে দুজন রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনা হয়, সেখানে স্পেশাল ইনভাইটি হিসেবে মুখ্যমন্ত্রীকে ডাকা হবে কিনা, বা সেটা ডাকলে কোনো সাংবিধানিক বাধা নিষেধ থাকবে কিনা, এটা তো যারা সংবিধান বিশেষজ্ঞ তারা বলতে পারেন। তবে এটাও ঠিক যে কোনো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়ে কিংবা আমাদের দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে, এমনকি দার্জিলিং এর সমস্যা যখন তৈরি হয়েছিল পাহাড়ে, এখানে
তৃণমূল কংগ্রেস তাদের মতামত স্পষ্টভাবে জানিয়েছে বা মিটিং গুলোতে পার্টিসিপেট করেছে, অতীতের এ ধরনের কোনো নিদর্শন বা দৃষ্টান্ত নেই। উনি পুলিশকে এত আক্রমণ করলেন, পুলিশ টাকা দেয়, পুলিশ প্রশ্রয় দিচ্ছে, আবার পুলিশকেই তিনি বললেন যে পুলিশকে বলবো তদন্ত করার জন্য, মুখ্য সচিবকে নির্দেশ দিচ্ছি রামশ্যাম যদুমধু কাউকে ছাড়বেন না, এমনকি আমাকেও ছাড়বেন না। এই যা। লোকটা বড্ড বেড়ে যাচ্ছে, সরকারি জমি দখল করে সরকারের থেকে অনুমতি দেওয়ার প্রয়োজন বোধ করছে পুলিশকে উনি আমি তো এই কথাটা বারবার বলছি, সরকারের থেকে অনুমোদন না নিয়ে জমি তো বিক্রি হচ্ছে 2014 সালের প্রথম দিক থেকে, লিজ দিয়ে দেয়া হচ্ছে। কি করবেন মুখ্যমন্ত্রী? ইরিগেশনের জমি দখল হয়েছে, রেলের জমি দখল হয়েছে, তিস্তার চর দখল হয়েছে, নদী চুরি করেছে, মানুষ তো নয় পুকুর চুরি করে, নদী চুরি করেছে। চলে যান হাসনাবাদ ঘাটে, দেখতে পাবেন তৃণমূল নেতার কীর্তি। নদীর ওপরে বাড়ি, নদী পর্যন্ত চুরি করেছে, ওপর আকাশ হোর্ডিং, সেখানে পর্যন্ত দুর্নীতি। কি করে মুখ্যমন্ত্রী বন্ধ করবেন এটা? এই পুলিশকে উনি দোষারোপ করছেন, এই ব্যাপক পরিমাণে অন্যায় হচ্ছে, চুরি হচ্ছে, সেই পুলিশকে তিনি বলছেন যে আপনারা তদন্ত করবেন, আপনারা তদন্ত করবেন। উনি সমস্ত পুলিশকে তো বলছেন না, উনি পানিশমেন্ট যাদের সরিয়ে দেওয়ার কথা, যারা তদন্ত করতে পারে তারা পানিশমেন্ট পোস্টিং আছে, তারা গ্যারেজ হয়ে গেছে। এবার যারা মার্কেটে আছে, যেগুলো ওনার কাছে আছে, কথাবার্তা শোনে, উনি তাদের বলছেন আজকে কি এসব চলছে। সমস্ত যে 75-25-এর হিসাব ঠিক করে এস্টাবলিশ কেন হচ্ছে না? আমি যা দখল দেখছি সেই পরিমাণ টাকার অর্থ 25% তো 75% তো জমা হচ্ছে না। এইটা উনি তদন্ত করে দেখতে বলছেন, তার জন্য নিজের লোক চাই। আজকে ব্রিটানিয়া কোম্পানি কারখানা সেটা আবার বন্ধ হয়ে গেল এবং শতাধিক কর্মী যারা জবলেস হয়ে গেলেন। বাংলায় আরো একটা শিল্পের অবস্থা। না, বাংলায়, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে শিল্পায়ন করতে গেলে বা শিল্প সম্ভাবনা নতুন করে ফেরাতে গেলে তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দিতে হবে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে যে বার্তা দেশ এবং দেশের বাইরের বিভিন্ন ইনভেস্টরদের কাছে চলে গেছে, তারা মনে করছে ওয়েস্ট বেঙ্গল কোনো ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট নয়, এখানে শিল্পায়নের পরিবেশ নেই, শিল্পের পরিবেশ নেই। আর বিভিন্ন কোম্পানিতে আভ্যন্তরীণ কিছু সমস্যা থাকে, কোম্পানির টেকনোলজির আপগ্রেডেশন বা সেখানকার মানে তাদের যে ডিমান্ড শ্রমিকদের, এটা নিয়ে ভিতরে সংঘাত থাকতে পারে। তবে কারখানা বন্ধ হয়ে গিয়ে শ্রমিক বেকার হয়ে যাওয়া, এর থেকে দুঃখজনক বা দুর্ভাগ্যজনক ঘটনা তো কিছু হতে পারে না। খুলুক, এটাই আমরা চাই। সাইডে টাকার বিনিময়ে বাংলার আইডেন্টিটি করবেন না, আমাদের ঘরের উপর অনেক বোঝা আছে, বাংলায় কথা বলার লোক খুঁজে পাওয়া যাবে না, আগামী দিনে রাজ্যের আইডেন্টিটি খুঁজে পাওয়া যাবে না। বাংলার আইডেন্টিটি যারা নষ্ট করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে তদন্ত হবে। বাংলার আইডেন্টিটি মুখ্যমন্ত্রী তো নষ্ট করছেন। মুখ্যমন্ত্রীর দল পাঠ্যপুস্তকে রামধনুকে রংধনু বানিয়ে দিচ্ছেন। বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, বাঙালির মনন, বাঙালির চিন্তন, সমস্ত কিছুই তো তৃণমূল কংগ্রেসের দ্বারা আক্রান্ত। বাংলা ভাষা থাকবে, মুখ্যমন্ত্রীর দল থাকবে না। বাংলা ভাষার সেটুকুনি শক্তি আছে, সে ঐতিহ্য আছে। বিদ্যাসাগরের ভাষা মুছে দেবে তৃণমূল কংগ্রেস, এতটা শক্তিশালী তৃণমূল কংগ্রেসকে মনে করবার কোনো কারণ নেই। দুটো পুরসভাকে ডাকা হয়নি আজকে দীর্ঘকাল, সেটি বিতর্ক হয়েছিল আলাদা এবং সাহেবপুর, সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী আজকে বলছেন আমি ওদেরকে ডাকিনি, কারণ আমরা নিজেদের মিউনিসিপ্যালিটিকে যতটা আমি বকতে পারি অন্য দল দ্বারা পরিচালিত মিউনিসিপ্যালিটিকে অতটা বকতে পারি না, সেই কারণে ওদেরকে ডাকিনি। আরে মুখ্যমন্ত্রী তো রাজ্যের নেতা, মুখ্যমন্ত্রী তো আপনারও নেতা, রাজ্যকে নেতৃত্ব দিচ্ছেন তিনি প্রশাসনের প্রধান, তিনি বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে ফান্ড অ্যালোকেট করেন। তাহলে ঝাড়গ্রা মিউনিসিপ্যালিটি আর তাহিরপুর মিউনিসিপ্যালিটি কংগ্রেস আর সিপিএম দ্বারা যদি পরিচালিত হয়, তাদেরও কাজকর্মে খতিয়ান দেওয়ার দায়িত্ব হচ্ছে মুখ্যমন্ত্রী। তিনি কেন ডাকলেন না? একটু না কম বকতেন, হালকা করে দিতেন অনুরাগের ছোঁয়া, কিন্তু দিতেন তো, ডাকারটা উচিত ছিল। আবার ইডি সিবিআই তৃণমূলের লোকেরা বিজেপিকে টাকা সাপ্লাই করছেন, ইডি সিবিআই এর সিবিআই কে ঠেকাতে যার ভয় আছে সে যদি টাকা সাপ্লাই করে থাকে, তাহলে যার ভয় আছে সে টাকা সাপ্লাই করেছে।
যে অলরেডি টাকা নিয়ে বসে আছে, যার কাছে টাকা আছে সে সাপ্লাই করছে, তাহলে মুখ্যমন্ত্রী নিজেই স্বীকার করছেন তার দলের এমন সমস্ত রত্নরা আছেন তারা যে কোনো মুহূর্তে তাদের বাড়িতে ইডি সিবিআই ঢুকে পড়তে পারে। মুখ্যমন্ত্রী তাদের ভালো করেই চেনেন, জানেন, সব খবরই ওনার কাছে আছে। সেবক রোড উনি যদি যে তালিকাটা দেন সেটাও খুব ভালো হয়। সেবক রোড ডাবগ্রামে যে জমি হয়েছে, গৌতমদের তুমি এটা এড়িয়ে যেতে পারো না, এটার জন্য আমি কাউকে ছাড়বো না। মনোজ, সবাইকে অ্যারেস্ট করে নাও, কাউকে ছাড়বো না। আমাকে কেন বেআইনি জিনিস নিয়ে বলতে হবে? মনোজ মানে এডিজি আইসি করে সবাইকে অ্যারেস্ট করো। এর আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন বন সহায়ক পদে নিয়োগ নিয়ে যে দুর্নীতি হয়েছে আমি তার তদন্ত করব। আমরা সেই তদন্তটা দেখতে চাই, কারণ আমার মনে হয় গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এর সমস্ত, তার উপরেও যদি কোনো বই থেকে থাকে, সমস্ত রেকর্ড ভেঙে তৃণমূল কংগ্রেস একটা রেকর্ড করেছিল যে 10 লক্ষ পরীক্ষার্থীর ফিজিক্যাল ইন্টারভিউ নিয়েছিল 45 দিনে, তার মধ্যে রবিবার শনিবার বাদ ছিল। এত বড় দুর্নীতি মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন তদন্ত করব। আগে উনি ওই তদন্তের হিসাবটা মানুষের সামনে রাখুন, বলুন সেটার কি হলো একবার উনি জানান। আর যার উপরে তৃণমূল কংগ্রেস দাঁড়িয়েছিল 21শে জুলাই গুলি চালানোর ঘটনা, যিনি গুলি চালানোর অর্ডার দিয়েছিলেন তিনি হয়েছিলেন রাজ্যের মন্ত্রী, এখন রাজ্যসভার সদস্য, এখন ওর মেয়াদ শেষ হয়েছে। তো যারা 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 হয়েছেন তো তাদের তো পুরস্কৃত হয়েছে। 21শে জুলাই যার উপরে ভিত্তি করে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে, এবং প্রতি বছর নিয়ম করে যেখানে একটা উৎসব হয়, কার্যত ওটা এখন উৎসবের আকার ধারণ করেছে, গান টান সবই চলে শহীদদের মঞ্চে। তো ওর সেই সময় সেই তদন্তটার কি হলো সেটা উনিও মানুষকে বলুন। শেষ করো এবার। সংসদে সংবিধান হাতে স্লোগান তারা বিরোধীদের কিছু তো একটা করতে হবে রে ভাই বিরোধীদের। একটা মানুষ ক্ষমতায় আসবে বলেছিল, ক্ষমতায় আসতে পারেনি। একজন মানুষ প্রধানমন্ত্রীর বাসভবনের পর্দার রং পাল্টাবে বলে হয়তো দোকানে অর্ডারও দিয়ে দিয়েছিল, পিডব্লিউ ডিপার্টমেন্টকে বলেও দিয়েছিল রং পরিবর্তন, বাড়ির রং পরিবর্তন, তারপরে ক্ষমতা আসতে পারেনি। কিছু তো একটা করতে হবে। সংবিধান আর তিনি সেম সেম বলছে একটা তো জরুরি অবস্থার 50 বছর মোদির এমার্জেন্সি খোঁচা পাল্টা আসরে কংগ্রেস। আগামী 5 বছর কতটা মসৃণ মোদির গতিপথ? আগামী 5 বছরে কতটা মসৃণ মোদির গতিপথ? মোদির গতিপথ মসৃণ কিনা এ নিয়ে বিজেপি চিন্তিত নয়, নরেন্দ্র মোদী চিন্তিত নয়। সারা পৃথিবীর মানুষ জানেন নরেন্দ্র মোদী অপরাজেয়, নরেন্দ্র মোদী অপ্রতিরোধ। নরেন্দ্র মোদী যেদিন মনে করবেন রাজনীতি থেকে বিদায় নেবেন সেদিনই তিনি অবসর নিতে পারবেন। নরেন্দ্র মোদীকে সরিয়ে দেবার ক্ষমতা কারণ নেই। আর যে জরুরি অবস্থার কথা বলছেন, যারা ভারতবর্ষের মানুষের সম্পূর্ণ গণতান্ত্রিক অধিকারকে বাজেয়াপ্ত করে স্ট্রিম রোলার চালিয়েছিল, একজনের পর একজন সাংবাদিক দলনেতাকে গ্রেপ্তার করেছিল, যারা রবীন্দ্রসঙ্গীতের ওপরে কাঁচি চালিয়েছিল, যারা কিশোর কুমারের গান বন্ধ করে দিয়েছিল আকাশবাণীতে, সেই কংগ্রেস, তার গর্ভ থেকে জন্ম নিয়েছে তৃণমূল কংগ্রেস, যাদের দুজনের ডিএনএ এক। আর জরুরি অবস্থা এটা তখন পশ্চিমবঙ্গে চলছে, অঘোষিত জরুরি অবস্থা। শেষ প্রশ্ন, 300 কম আসন সংসদের মোদির যে বক্তব্য সেটা বিরোধীদের জন্য অনেকটাই নয়। চাপের মুখেই কি, চাপের কাছে কি মোদির মুখে কোথাও একটা বিরোধীদের জন্য সহমতের বার্তা? 300 কম আসন সংসদে কিছুটা হলেও আপনাদের পেতে হচ্ছে, চাপের কাছে কি সহমতের বার্তা? কিসের চাপ? মানে কিসের চাপ? নরেন্দ্র মোদী কিভাবে বক্তব্য রাখবেন সেটা সাংবাদিকও ঠিক করবে না, সেটা বিরোধী দলের কেউ ঠিক করবে না। নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, তিনি দেশের নেতৃত্ব দিচ্ছেন, সংসদের তিনি নেতা, তৃতীয়বারের জন্য ভারতবর্ষের মানুষ তাকে নির্বাচিত করেছে। তিনি পার্লামেন্টে কি ভাষণ দেবেন সেটা সম্পূর্ণ তিনি স্থির করবেন। মানুষ যাদের সময় আছে হাতে অনেক, তারা সেটা নিয়ে আলোচনা করবে। আলোচনার আসনেই কংগ্রেসকে থাকতে হবে। কংগ্রেস প্রতিক্রিয়া, এজেন্ডা আমরা তৈরি করব, কংগ্রেস প্রতিক্রিয়া দেবে। এটাই এখন ভারতবর্ষের রাজনীতি আগামী কয়েক দশকের। নিট এক্সাম নিয়ে মুখ্যমন্ত্রীর আর আমি নিট এক্সাম নিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন পুরনো ব্যবস্থা ফিরিয়ে এনে নতুন ব্যবস্থাকে তুলে দেওয়ার জন্য। মানে পুরনো ব্যবস্থা কোনটা? মানে লিস্ট পাঠিয়ে চাকরি দিয়ে দেওয়া সেইটা? এটা মোদী বোঝবার জন্য সময় চেয়েছেন আমার মনে হয়, সম্ভবত। যে যেভাবে লিস্ট যেত প্রার্থনার বাড়িতে ওই রকম ভাবে কোনো ওইরকম একটা ব্যাপার কিনা ওটা জানতে হবে। আর শেষ করো ভাই প্লিজ। জঙ্গি গোষ্ঠী তাও ঘাঁটি করেছে বাংলায়, ভিন রাজ্যের বিস্ফোরণ চক্রী সেটাও বাংলাতে
বাংলাদেশের সাংসদ খুন হচ্ছেন এই বাংলায়, মানে জঙ্গিরা বা ইন্টারনেট। দেখুন, পশ্চিমবঙ্গ একটা সেফ প্যাসেজ। আমরা একমাত্র দল ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিন ধরে বলছি যে 2200 কিলোমিটারের বেশি বাংলাদেশের সঙ্গে আমাদের একটা পোরাস ইন্টারন্যাশনাল বর্ডার আছে, যেখানে বর্ডার ইজ ফুল অফ ওয়াটার বডিজ। কোনো একটা সংস্থার পক্ষে সেটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এর জন্য জনসচেতনতার প্রয়োজন হবে, র্যাডিক্যালাইজেশন বন্ধ করবার জন্য অভিভাবকদের সচেতন হতে হবে, এবং কেন্দ্র ও রাজ্য সরকারের দুজনেরই গোয়েন্দা দপ্তরের একটা যৌথ উদ্যোগ নিতে হবে। বিএসএফ পুলিশকে একসঙ্গে কাজ করতে হবে এবং দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার প্রশ্নে রাজনীতি বন্ধ করতে হবে। অতীতে এটা ছিল।